স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এবার মোট পরীক্ষার্থী 19,28,970 জন। সারা দেশে 3,715টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। করোনার পর এবার এসএসসি পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস ও পূর্ণ নম্বরে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে 13 মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। পরীক্ষা সকাল 10টায় শুরু হলেও আগে থেকেই কেন্দ্রে যান পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সকল ফটোকপি মেশিন পরীক্ষার সময় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও আগামী 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তার কাছে জানবো এসএসসি ও সমমান পরীক্ষার সবশেষ তথ্য। স্বস্তিকা, শিক্ষা উপদেষ্টা কোন কোন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং পরীক্ষা সম্পর্কে তিনি কিছু বলেছেন কি? শিক্ষা উপদেষ্টা নওশিন আসলে মতিঝিল সরকারি যে উচ্চ বালক বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বালক বিদ্যালয় কিন্তু কিছু সময় আগেই পরিদর্শন করে গিয়েছেন এবং উনি কিন্তু জানিয়েছেন যে সুষ্ঠু যে সুন্দর যে সুষ্ঠু স্বাভাবিক এবং নিরাপত্তামূলক পরিবেশের মধ্য দিয়ে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়েছে। ঠিক 13ই মে যে লিখিত পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হবে সেই শেষ পরীক্ষা পর্যন্তও কিন্তু এই যে সুষ্ঠু সুন্দর শিক্ষা কেন্দ্র এবং যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার থাকবে। এবং পাশাপাশি কিন্তু উনি জানিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে যে নকল আর গুজব বা প্রশ্ন ফাঁসের যে বিষয়টি রয়েছে এই বিষয় রোধে আসলে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই কঠোর ব্যবস্থার যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো কিন্তু আসলে অব্যাহত থাকবে। এবং উনি কিন্তু জানিয়েছেন যে এই যে গুজব বা প্রশ্ন ফাঁস এই যে এই বিষয়গুলো কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু পরীক্ষার সময় খুব একটা সুষ্ঠু চিন্তাধারা থেকে তাদেরকে দূরে রাখে। সেই জায়গা থেকে কিন্তু উনি জানিয়েছেন যে আগামীতে আসলে যে সকল সূত্রগুলো থেকে এই গুজব বা প্রশ্ন ফাঁসের বিষয়গুলো উঠে আসছে সেই বিষয়গুলো রোধে বা সেই বিষয়গুলোর সাথে কারা কারা জড়িত ছিল সেই জায়গাটিও কিন্তু ওনাদের যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমের মধ্য দিয়ে তদারকি করা হচ্ছে যাতে এই বিষয়গুলো আসলে আর ভবিষ্যতে না ঘটে। পাশাপাশি কিন্তু যে শিক্ষার আজকে যে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে যে পরীক্ষাটি শুরু হয়েছে সেই পরীক্ষার যে সার্বিক পরিবেশ এবং যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে পরীক্ষার প্রশ্ন এবং যে পরীক্ষার যে স্বাভাবিক পরীক্ষা কেন্দ্রের ভেতরে উনি প্রবেশ করেছেন প্রতিটি রুম কক্ষ উনি পরিদর্শন করেছেন। দেখে উনি কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং উনি কিন্তু জানিয়েছেন যে এই যে পরিবেশ এই যে এই ব্যবস্থাপনা আসলে শুধু এবারের পরীক্ষার জন্য নয়, অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থা করবেন যে আগামীতে যে সকল পরীক্ষা ঠিক পাবলিক পরীক্ষার মধ্য দিয়ে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে ঠিক এরকম পরিবেশটাই যাতে বজায় আর থাকে অব্যাহত থাকে সেটা আর দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই মুহূর্তে কিন্তু আসলে যারা অভিভাবকরা রয়েছেন তারা বাইরে অপেক্ষা করছেন এবং ভেতরে কিন্তু যারা এবারের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন। দুপুর 1টায় কিন্তু এই পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হলে আসলে এবারের প্রশ্নপত্র কেমন ছিল, এবারের পরীক্ষা কেমন হয়েছে এই বিষয়টি কিন্তু আমরা আসলে জানতে পারবো। নওশিন। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার খবর জানাতে এবার নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিবেশ কেমন দেখছেন এবং সরকারের ঘোষণা অনুযায়ী কোচিং সেন্টারগুলো কি বন্ধ আছে? এসএসসির চলমান যে সমমানের পরীক্ষা রয়েছে সেটা কিন্তু সকাল 10টায় শুরু হয়েছে। আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তার ব্যবস্থা যে বিষয়টি এবং কোচিং সেন্টার,
নারায়ণগঞ্জের যে প্রতিটি 200 গজের ভিতরে যেই সব কোচিং সেন্টার রয়েছেন এবং দোকানপাট রয়েছে সেইগুলো কিন্তু বন্ধ রয়েছেন এবং সেই সাথে 200 গজের ভিতরে 144 ধারা কিন্তু জারি করা হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কিন্তু স্বাভাবিক রয়েছেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এবং কোনো প্রকার নকলের ঘটনা কিন্তু আমরা জানতে পারিনি। কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের যে জেলা প্রশাসক রয়েছেন জাহিদুল ইসলাম মিয়া, তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের 5টি উপজেলায় মোট 48টি কেন্দ্রে কিন্তু 33,182 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং সেখানে কিন্তু তিনি বিষয়টি জানিয়েছেন এখন পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন হচ্ছেন। এবং যে বিষয়টি আজকে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা চলছে সমমান পরীক্ষার্থীদের এবং দাখিল এবং ভোকেশনাল যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলছেন। এই সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে এই পরীক্ষা চলবে এবং এই পরীক্ষা চলাকালীন যেসব কেন্দ্রগুলো রয়েছে নারায়ণগঞ্জের 5টি উপজেলায় সেই সব কেন্দ্রের 200 গজের ভিতরে কোনো প্রকার দোকানপাট এবং জনসাধারণের চলাচলে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে একাধিক ম্যাজিস্ট্রেট কিন্তু বিভিন্ন কেন্দ্রে তারা পরিদর্শন করছেন এবং তারা কিন্তু কাজ করছেন, যে বিষয়টি আমাদের জানিয়েছেন। নারায়ণগঞ্জের যে প্রতিটি কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই কিন্তু পরীক্ষা কেন্দ্র হচ্ছে। সরকারের যে 14টি এবার পরীক্ষার নির্দেশনা রয়েছে তার মধ্যে মোবাইল ক্যালকুলেটর ডিভাইস সহ যেসব ডিভাইস রয়েছে সেই সব ডিভাইসগুলি যাতে না নিতে পারে সেই নির্দেশনা কিন্তু কঠোরভাবে দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীরা কিন্তু নির্বিঘ্নে এখানে পরীক্ষা দিচ্ছেন সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত পরীক্ষার পরিবেশ কিন্তু স্বাভাবিক আমরা দেখছি। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের এসএসসি পরীক্ষার সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা। রাজধানীর পূর্বাচলের প্লট অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দুদকের মামলায় বলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির নামে পূর্বাচলে 6টি প্লট বরাদ্দ নিয়েছেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। মামলায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও রাজুক ও গণপূর্তের সাবেক 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। নানা আলোচনাকে সঙ্গী করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি। এরই মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন মোটিভ, আর বরাবরের মতোই রয়েছে বাংলা সংস্কৃতির পরিচয় বহন করে এমন চিরায়ত সব আয়োজন। তবে মঙ্গল শোভাযাত্রা নাকি অন্য কোনো নামে নববর্ষের শোভাযাত্রা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়ে এবার আয়োজন করা হচ্ছে বাংলা নববর্ষের শোভাযাত্রার। বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়েছে দৈত্যরূপী ফ্যাসিস্টের প্রতিকৃতি। আরও রয়েছে পায়রা, ইলিশ মাছ, বাংলার বাঘ, পালকি আর বিভিন্ন বর্ণমালা। সুই সুতার ফোঁড়ে বাংলার লোকগাথার যে ছবি আঁকতেন নারীরা, সেই বনবিবি সহ অন্যান্য গল্পের ছবি আঁকছেন চারুকলার শিক্ষক, শিক্ষার্থী আর প্রাক্তনীরা। এছাড়া কাগজ কেটে রং তুলিতে মাছ, পাখি, বাঘ, সিংহ, রাজা রানী সহ আরও নানান কিছুর অবয়ব আঁকছেন শিল্পীরা। সবার পার্টিসিপেশন বাড়ছে, আস্তে আস্তে সবাই আর কি কাজের একটা গতি ফিরে আসছে। যারা আসবেন ওরা এটাকে দেখে কি ওরা পজিটিভভাবে নিচ্ছে না নেগেটিভভাবে নিচ্ছে মোটিভগুলো, সেটা অ্যাকচুয়ালি মানে আমরা ওদের উপরে ছেড়ে দিই। তবে আগের মতো জৌলুস পাওয়া যায়নি এবার। বিক্রয় কেন্দ্রে ভিড় অনেকটা কম, কিন্তু এতে নববর্ষের আয়োজনে কোনো ভাটা পড়বে না বলে জানান শিক্ষকরা। আমাদের দেশে আর যেন ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই কারণে আমরা একটা মোটিভ তৈরি করেছি যাতে নেক্সট টাইমে সামনে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে, যেই আসুক, তারা যেন ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। আমাদের ঐতিহ্যর চেতনাটার সাথে আমাদের সমকালীন চেতনাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করেছি। যে আমাদের এই শোভাযাত্রায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রাটা আয়োজন করছি সেখানে বেশিরভাগ মানুষ আসলে এটাতে অংশ নেবে। এবারের বর্ষবরণের আয়োজনে চারুকলার 26তম ব্যাচ অংশ নিচ্ছে না বলে যে বিবৃতি এসেছে, এই প্রসঙ্গে ডিন জানান কোনো একটা নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধানে আয়োজন করার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। আমাদের দিক থেকে কোনো 26 ব্যাচ নিয়ে কখনোই কোনো আপত্তি ছিল না। যেখানে বর্তমান ছাত্র, সাবেক শিক্ষার্থী, শিক্ষক
বন্ধুর মতন সবাই গলায় হাত মানে হাতে হাত রেখে কিন্তু কাজ করে গলায় গলায়। এদিকে রমনা বটমূলে এবারও অনুষ্ঠিত হবে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। এ প্রসঙ্গে ছায়ানটের নিজস্ব যোগাযোগ মাধ্যমে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী জানান, বাঙালির চেতনাকে কখনো বিলুপ্ত করা যাবে না। সংস্কৃতি মানুষের চেতনায় থাকে, স্মৃতিতে থাকে, নানান রকম ঐতিহাসিক নিদর্শনই থাকে, সংস্কৃতি ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ থাকে। কাজেই সংস্কৃতি অনেক বড় ব্যাপার এবং শিক্ষাকে আমরা মেরুদণ্ড বলি, আসলে আমাদের মেরুদণ্ড হওয়া উচিত আমাদের সংস্কৃতি। যত বাধাই আসুক, বাঙালির আত্মপরিচয়ের অন্যতম সংস্কৃতি নববর্ষ উদযাপন কোনোভাবেই থামানো যাবে না বলে মত সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন। এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ESG ক্যাটাগরিতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এই পুরস্কার প্রদান করেছে। বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বাড়িয়ে 84% করার ঘোষণা দিয়েছে চীন। এর আগে এই শুল্ক ছিল 34%। বুধবার চীনের অর্থ মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী চীনের পণ্যে 104% শুল্ক কার্যকর হয়। চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো ভুলের ওপর ভুল। এটি চীনের বৈধ অধিকার লঙ্ঘন করেছে এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া চীন 18টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যাদের বেশিরভাগ প্রতিরক্ষা খাতের। 造福台湾同胞，继续致力于促进。শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।